সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান এই সময়। সঙ্গে আছি আমি ফখরুল আলম কাঞ্চন। আমরা এই অনুষ্ঠানে দিনের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব নির্বাচন কমিশনে 14 দেশের রাষ্ট্রদূতদের দেখা করে আগামী নির্বাচন নিয়ে তাদের কিছু অবজারভেশন তারা দিয়েছে। আলোচনা করতে চাই করোনার ঊর্ধ্বগতি নিয়ে। করোনায় গত 24 ঘন্টায় 12 জনের মৃত্যু হয়েছে, সংক্রমণের হারও 16-র উপরে। এসব আলোচনার সাথে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন 3 জন অতিথি। আমি তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন আমাদের সঙ্গে সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ। ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। আমাদের সঙ্গে আরও উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব জাকারিয়া কাজল। স্বাগত আপনাকেও। এছাড়াও আমাদের সাথে আরও আছেন লেখক ও সাংবাদিক ডক্টর মাহবুব হাসান। স্বাগত আপনাকেও। জনাব এম এ আজিজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা একটু একদিন পিছনে যাই। গতকালকে বিশ্বের উন্নত দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট OECDর 14 দেশের রাষ্ট্রদূতগণ নির্বাচন কমিশনে দেখা করেছেন এবং তারা কিছু বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন। এই যে নির্বাচনের আগে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে কমিশনে যাচ্ছে, তাদের এক ধরনের চাহিদার কথা বা এক ধরনের আকাঙ্ক্ষার কথা তারা প্রকাশ করছে, কি আমরা এর কি রেজাল্ট পেতে পারি, কি মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে। গতকাল যে 14 দেশের কূটনীতিক গেছে সবাই প্রায় আমাদের ডেভেলপমেন্ট পার্টনার। আমি এটাকে শুধু গেছে আমাদেরকে পরামর্শ দিতে গেছে আমি কিন্তু এভাবে দেখছি না। এটা এক ধরনের চাপ যে তোমরা ডিপ্লোম্যাটিক ভাষায় বললেও তোমরা এগুলি করো। আমাদের দুঃখ একটা জায়গায় যে স্বাধীন দেশ, কিন্তু এমবেসিগুলি যখন দাওয়াত করে পলিটিশিয়ান থেকে শুরু করে সমাজের যে কোনো স্তরের লোককে দাওয়াত করলে আমরা হুমড়ি খেয়ে পড়ি। কিন্তু অ্যাম্বাসেডার তো একটা নিজস্ব প্রোটোকল আছে, তার জুরিডিকশন আছে। জুরিডিকশনে অন্য রাষ্ট্রের রাজনীতি দূরের কথা, ইন্টারনাল কোনো অ্যাফেয়ার্সে হস্তক্ষেপ করার কোনো কিন্তু নাই, তার কোনো অ্যাক্টিভিটিসের আওতার মধ্যে পড়ে না। তারপরেও আমাদের দেশে এটা হচ্ছে। কারণ ওইটাই যে আমি বললাম না, আমরা রাজনীতিবিদ এবং সমাজের যারা দাওয়াত পাই তাদের চোখে আমরা গুরুত্বপূর্ণ, তারা ওখানে যায়। এই বার্তাটা কি এরকম কিনা যে এক ধরনের আশঙ্কা আছে আগামী নির্বাচনে, এ কারণে বিভিন্ন উন্নয়ন সংস্থা বলি, অন্যান্য সংগঠন বা বিভিন্ন মানে বিশিষ্ট ব্যক্তিবর্গ এক ধরনের তাগিদ দিচ্ছে? না, আমি ওটাতে আসতেছি, এই জন্যই বলছি। আমি আগে বললাম না একটা চাপ। কারণ হচ্ছে আমরা মানি আর না মানি 14 এবং 18 নির্বাচনটা ওয়ার্ল্ড ওয়াইড এবং দেশেও এটা কিন্তু আসলে প্রশ্নবিদ্ধ, যার ফলে সারা ওয়ার্ল্ডেই কিন্তু এটা খুবই আলোচিত। এবং আমাদের দেশে ধরেন গণতান্ত্রিক ব্যবস্থা নিয়েও কিন্তু প্রশ্নবিদ্ধ। অনেক অর্গানাইজেশন জরিপ টরিপ করেছে বিদেশি, সেখানে কোনো গণতন্ত্রের লিস্টে আমরা নাই। কখনো বলছে অল্প গণতন্ত্র, কখনো বলছে হাইব্রিড গণতন্ত্র। যেমন বিবিসি একটা বাংলা সার্ভে করেছিল ওয়ার্ল্ড ওয়াইড, সেখানে যে গণতন্ত্র না থাকলে কি কি উপাদান থাকে এটা সার্ভে করে তারা বলেছে 7টা। সেটা আমাদের বাংলাদেশের সাথে গণতন্ত্র না থাকলে যা এটা মিলে যায়। এই কারণেই এই যে ডেভেলপমেন্ট পার্টনার যারা, তারাও কিন্তু প্রত্যেকটা দেশে, বিশেষ করে দুর্বল বা অনুন্নত দেশগুলো, তাদের ইন্টারেস্ট কিন্তু দেখে যে আমাদের যে ব্যবসা বাণিজ্য বা এক্সপ্লয়টেশন যাই বলি, এটা ঠিক রাখতে হলে তাদের মতো করে পলিটিক্স থাকতে হবে, এটাও ঠিক। তো সুতরাং যেহেতু প্রশ্নবদ্ধ নির্বাচন হচ্ছে না এবং আমরা যে দিকে যাচ্ছি এবং যে ডেভেলপমেন্ট পার্টনাররা 14টা দেশের দেখা করছে, তাদের যে আপনার ইন্টারন্যাশনাল যে একটা ইউনিটির মধ্যে আছে, তার বিকল্প আর একটা শক্তিও তো আছে। তা আমরা যে পথে যাচ্ছি হয়তো বিকল্প শক্তির দিকে বাংলাদেশ ঝুঁকে পড়তে পারে। এই জন্যেই একটা স্বচ্ছ নিরপেক্ষ, তারা তো পরিষ্কারভাবে বলছে যে তারা অংশগ্রহণমূলক, সহিংসতা মুক্ত,
এবং অবাধ, সুষ্ঠু নির্বাচন তারা দেখতে চায়। সেখানে অনেকগুলো কথা বলেছে, যেমন গণমাধ্যম, সুধী সমাজ, তারাও যাতে এখানে স্বাধীনভাবে আপনার কাজ করতে পারে ইত্যাদি ইত্যাদি তারা বলছে। এমনও বলছে যে নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা যদি আপনার ইলেকশন কমিশনের কোনো সাহায্য লাগে, যে কোনো সাহায্য তারা করতে প্রস্তুত, যে কোনো সাহায্য, এই শব্দই বলছে। দ্বিতীয়ত বলছে, তারা প্রশ্ন করছে ইভিএম আপনারা ব্যবহার করতেছেন কিনা। ইলেকশন কমিশন বলছে না, ব্যাপারে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। তারপরে ইন্টারেস্টটা লক্ষ্য করেন যে এখন আমাদের দেশে যে ইস্যুগুলি আলোচনা ইলেকশন কেন্দ্রিক আছে, সবগুলো ইস্যু কিন্তু ওখানে উপস্থাপিত হয়েছে। সুতরাং এটা একটা, আমি বলবো যে অ্যাজ এ ডেভেলপমেন্ট পার্টনার বিরাট অংশে এটা একটা বড় ধরনের চাপ। এই কারণে আমি কিন্তু বলি যে শুধু আমাদের দেশে নয়, আমাদের দেশের বিরোধী দল হয়তো আন্দোলন করতে পারছে না অথবা আন্দোলন করতে দেওয়া হচ্ছে না, যাই হোক না কেন, কিন্তু বহির্বিশ্বের কিন্তু একটা বড় চাপ আছে। সুতরাং 14 এবং 18-র মতো নির্বাচন হবেই, এটা আমার কাছে বিশ্বাস হয় না। নির্বাচনে একটা নিরপেক্ষ অবস্থা, যতটুকুই হোক, একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে আমাদের যেতে হবে। জি, জনাব জাকারিয়া কাজল, আপনি কি মনে করেন? এম এ আজিজ বলছিলেন যে এটা একটি পরোক্ষ চাপ। আমাদের রাজনীতির দুর্ভাগ্য কিটা জানেন, কোনো মহল মোদি নির্বাচিত হলেই মনে করে যে তাদের জন্য দ্বার খুলে গেল, আগাম অভিনন্দন দেয়। কোনো মহল হিলারি হবে বলে মনে করে আগাম উচ্ছ্বাস প্রকাশ করবে না। আমরা সবাই এই মানে বাইরের দিকে আমাদের নিজেদের নজরটি এত বেশি যে আমরা নিজেরা কিছু হিসাব করে নিই যে হিলারি আসলে বোধহয় আওয়ামী লীগ শেষ, বা মোদি আসলে যেহেতু কংগ্রেস, এরকম একটা আবহাওয়া। তো বাস্তবতা যে এর সঙ্গে কোনো কাজ করে না, এটার প্রমাণ হচ্ছে নির্বাচনগুলি যতই প্রশ্নবিদ্ধ হোক, সরকার তো সরকারি। আন্তর্জাতিকভাবে এই সরকারকে কোথাও কোনোভাবে কোনো ফোরাম থেকে গিয়ে বলা হয়েছে যে আপনারা প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে এসছেন, কাজে আপনাদের সেই সম্মান আমরা দেব না? এটা হয় না, কারণ এটাই নিয়ম। এক নম্বর, কালকের সভাটা আপনি 15 জন আমন্ত্রিত ছিলেন। অস্ট্রেলিয়ান হাই কমিশন কী কারণে যায়নি, এটার কোনো ব্যাখ্যাও পাওয়া যায়নি। ইটস গুড। আমি তো এই জাতীয় আলোচনাগুলিকে অত্যন্ত ভালো মনে করি, কারণ দেখেন আপনি, আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিং হয়েছিল কয়েকদিন আগে সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীও স্পষ্টভাবে বলেছেন যে তিনিও চান একটা ইনক্লুসিভ নির্বাচন, তাই না? কাজেই সরকার যে মানে একেবারে কাউকে ছাড়া ইলেকশন করতে চায় সেটা তো না। 14-18 নিয়ে অনেক কথা হয়, এবং কথা যে সব মিথ্যা তাও না। কিন্তু আপনি যদি মনে করেন যে 14-তে যেই অফারটা দেওয়া হয়েছিল বিরোধী দলকে, যে আপনারা আসেন, আমরা মিলে একটা নির্বাচনকালীন সরকার করি, আপনাদের এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলি দেওয়া হবে, আপনারা আসেন, সেটার জবাব তো গভর্নমেন্ট খুব প্রীতিকর কিছু পায়নি। যদি তখন এটা মেনে না হতো, তাহলে তো আজকে বাংলাদেশের চেহারা অন্যরকম হতো। তখন কিন্তু বোঝানো হয়েছে আর এইগুলি লাগবে না, আমরা তো আমরা তো চেয়ারের কাছেই চলে গেছি। মানে এই যে চিন্তার দন্য, এটা কিন্তু অনেক কিছুকে পিছিয়ে দেয়, তাই না? কিন্তু নির্বাচনের পরে তো আবার বলা হয়েছিল যে আরেকটি নির্বাচন আমরা, এটার কোনো রেকর্ডেড কিছু না। আমি 14-র কথা বলছি, যে 14-তে যেটা বলা হয়েছিল, তখন যদি ওই অফারটা এটার কোনো রেকর্ডে, তখন যদি অফারটা নেওয়া হতো, আপনার ওইদিকে আছে, তখন যদি ওই অফারটা নেওয়া হতো, তাহলে বাংলাদেশের রাজনীতি চাওয়া হতো এটাই একটা স্থায়ী রূপ পেত, যে নির্বাচন কার্য। তখন তো এই অফারটাকে উড়িয়ে দেওয়া হয়েছে। কালকের মিটিংয়ে আমার কাছে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এগুলি তো আর ইসি তো বরাবরই বলছে যে আমরা ইভিএমের ব্যাপারে ডিসিশনে, আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে, বিদেশি পর্যবেক্ষকদের আসতে দেওয়া হবে কি না। এটা কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিদেশি পর্যবেক্ষকদের আসতে দেওয়া হবে না। ইসি বলেছে যে আমরা এটা পররাষ্ট্র মন্ত্রণালয়, এটা আমাদের ডিসিশন নেবে, এটা আমাদের বিষয় নিয়েছে। কিন্তু সরকার পক্ষ থেকে কিন্তু আগে বলা হয়েছে যে যদি বিদেশি পর্যটক আসার ব্যাপারে যখন পজিটিভ থাকে, তখন কিন্তু এটা 1 স্টেপ না 2 স্টেপ ফরওয়ার্ড। আমি বুঝাতে পেরেছি? না, সেটা থাকলো, কিন্তু মানে পর্যবেক্ষক আসলেই যে একটা ভালো নির্বাচন হচ্ছে, বা পর্যবেক্ষক আবার যে নিয়ম নীতির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, সেটা নিয়েও আবার এক ধরনের আশঙ্কা আছে। পর্যবেক্ষক আসা এক নম্বর। 2 নম্বর হচ্ছে, আমরা কেন ধরে নিচ্ছি যে এবার যাদের নিয়ে আমাদের আলোচনা তারা নির্বাচনে আসবে না? আমি তো মনে করি তারা নির্বাচনে আসবে। আপনি দেখেন, আমি আলোচনা যাচ্ছি না, না আসবে। কাজে একটা ইনক্লুসিভ নির্বাচন তো হতেই পারে, তাই না? এবং সরকারও যে মানে আমি সরকারের মধ্যেও তো কিছু আত্ম উপলব্ধি বা সমালোচনা বলবো, আত্ম উপলব্ধির তো কিছু ব্যাপার থাকে, প্রশান্তির একটা ব্যাপার থাকে। 18 নির্বাচন যতই অ্যাকসেপ্টেড, তারপরে একটা কিন্তু
নিজেদের মধ্যে একটা থাকে না বোধ, সে কারণে আমি মনে করি যে আগামী নির্বাচনটা সবার জন্য অংশগ্রহণমূলক হবে এবং একটা ভালো নির্বাচন হবে। জি, ডক্টর মাহবুব হাসান শুনতে চাই, ধন্যবাদ আপনি আপনাকে। কি মনে করছেন? না, আমরা তো চাই যে একটি অংশগ্রহণমূলক সুন্দর নির্বাচন হোক, কোনো রকম মানুষ মারা যাবে না, কারোর ভোটের অধিকার হানি হবে না, প্রত্যেকেই সুন্দরভাবে ভোট দিতে পারবে, এটাই তো আমাদের চাই। আমরা আলোচনা করি কেন, বা রাজনীতিতে এই বিষয়টি কেন মুখ্য আলোচনার বিষয়, এটা বুঝতে হবে। কারণ নির্বাচনের যে সত্যতা বা নির্বাচনের যে অধিকার, ভোট দেওয়ার যে অধিকার, সেটি তো খর্বিত হয়েছে বহু বছর ধরে হয়ে আসছে, তাই না? এই কারণে তো বিদেশিরাও কিন্তু নাক গলায়, সে কারণেই তারা যে এই যে আজকে উন্নয়ন সহযোগীরা আজকে যে আপনারা ইসিকে বলছেন, তারা তাদের মানে এটা বলছেন, যেটা আজিজ ভাই বললেন যে এটা একটি রাজনৈতিক চাপ বা উন্নয়নমূলক চাপ, বা তারা যেহেতু এখানে অর্থ বিনিয়োগ করে, অথবা এটা চাপ, সরকার অনুভব করুক বা না করুক, এটা একটি চাপ। আমার কথা হলো যে আমরা সেই সুযোগ দেব কেন? একজন বিদেশি পার্টনার যারা এখানে বিনিয়োগ করেন, তারা কেন বলবে যে আপনার নির্বাচন এইভাবে করবেন বা এইভাবে করলে ভালো হবে, সব জনগণের অংশগ্রহণ? তারা তাদের আশার কথা বলেছেন যে তারা এরকম না, একটি আমি নির্বাচন সেইটাই দেখতে বলছি চায়। যে আশা কেন করবেন তারা? তার মানে আমরা সেই ক্ষেত্রটা তৈরি করে রেখেছি। আমাদের নির্বাচন অংশগ্রহণমূলক নয়, আমাদের নির্বাচন ঠিক মতো হয় না, আমরা বলি আমাদের অধিকার খর্বিত হচ্ছে, জনগণ ভোট দিতে পারছে না, এবং বহু যারা নির্বাচিত হয়েছেন এইরকম কি বলে এমপিও বলেছেন আমি তো আমার নির্বাচনে আমার ভোট দিতে পারিনি। না, সেটি হয়েছে, সেটি গত নির্বাচনের। কিন্তু এখন এই নির্বাচন কমিশন কিন্তু নতুন একটি নির্বাচন কমিশন। এই নির্বাচনে যারা যারা মানে সাংবিধানিকভাবে দায়িত্ব মানে পেয়েছেন, তারা সকলেই নতুন। এই নির্বাচন কমিশনের অধীনে কিন্তু শুধুমাত্র এখন একটি নির্বাচন হয়েছে, আরও একই সাথে আরেকটি 2 থেকে 3টি উপজেলা এবং পৌরসভা নির্বাচন হয়েছে। এই নির্বাচন নিয়ে কিন্তু খুব বেশি কথা কিন্তু নেই। বিশেষ করে কুমিল্লার কথা যদি আমরা বলি, কুমিল্লা সিটি, কথাই তো মূলটা তো। হ্যাঁ, কুমিল্লা সিটি নিয়ে কিন্তু তেমন কোনো ভালো হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনারের বা ওই সংস্থাটির, ওটি একটি সাংবিধানিক সংস্থা, তার কথা একজন এমপি শোনেননি, তাকে রিকোয়েস্ট করছে দয়া করে আপনি মানে ওই আপনার নির্বাচনী এলাকা ত্যাগ করুন, তিনি সেটা মানে করেননি। তার মানে কি? তার মানে এই ইসি যে ছোট জগন্নাথ হবে না, কিন্তু তিনি যে ওই এলাকা ছাড়েননি সে বিষয়ে তারও একটা বক্তব্য আছে, এবং তিনি এর আগেই কিন্তু হাইকোর্টে তার অধিকার নিয়ে, মানে সংসদ সদস্যদের অধিকার নিয়ে হাইকোর্টে একটি রিটও করেছেন, যেটি এখনও বিচারাধীন আছে, বা আমরা কি বলবো, এটা বিবেচনাধীন আছে, এটা এখনও নিষ্পত্তি হয়নি মামলাটি। তার মানে কি? তার মানে উনি একটি বিষয়কে হাইকোর্ট পর্যন্ত নিয়ে গেছেন এবং তিনি সেখান থেকে বিচার পাননি এখনো, তার আগে নির্বাচনটা হয়ে গেছে। তাহলে হাইকোর্টের যে দায়িত্ব, যে নির্বাচনের আগে সেটা করা উচিত ছিল না। এটা তো একটা প্রক্রিয়া আছে, একটা এত দ্রুতই তো। শুনেন, যত দেরি হবে একটি মানে আইনি বিষয় মানে রায় দিতে, তত আপনার রায়ের কোনো মূল্য থাকবে না। এটা হলো, ধরেন আজকে যদি সেই রায় হয় এবং কি বলে ওই এমপি সাহেবের পক্ষে অথবা বিপক্ষে যায়, তাহলে এটা কি করবেন? এটার ফলটা কিভাবে এটা আপনি প্রয়োগ করবেন? সেটি শুধু একজন এমপি তার অধিকার রক্ষার্থে করে না, টোটাল বিষয়টি নিয়ে করেছে, যে টোটাল সংসদ সদস্যরা তাদের যে অধিকার আছে, তার একটা নির্বাচনী এলাকায় থাকা থেকে আরো অন্যান্য অনেক কিছু আছে ওইটার মধ্যে, সেটি একটি পার্ট গেছে। কিন্তু তাহলে এই সামগ্রিক নির্বাচন যদি আমরা দেখি, কুমিল্লা সিটি নির্বাচন আসে বারে যে আমরা যেহেতু মানে পুরো প্রশাসন থাকবে নির্বাচন কমিশনের আন্ডারে, এবং তারা যা বলবেন সেটাই কার্যকর হবে, প্রশাসনের সমস্ত দায়িত্ব তার, এবং সে তখন আর কি বলে সরকার কার্যকর থাকবে না ওই সব বিষয়ে, ওই এলাকা নির্বাচনের বিষয়ে। তাহলে এই কথাটা উঠে কেন আমরা আলোচনা করি, কেন এটা সিইসি বা ইসির সমস্ত কমিশনাররা বলেন? তারা তো এটা কার্যকর করতে পারবেন না। এটা একটা সহজ হিসাব, আমরা অতীতেও দেখে এসেছি, ভবিষ্যতে হয়তো এটাই আমরা দেখব। নিয়ে জাকারিয়া কাজল যেটি বলছিলেন ডক্টর মাহবুব হাসান,
একটা নির্বাচন হয়েছিল কুমিল্লা, পুরো নির্বাচনটা ইভেন যিনি হেরেছেন সাক্কু, এবং আমার হিসাবে তো যদি ওই যে বিএনপির যদি আরেকজন প্রার্থী না দাঁড়াতেন কি জানি নাম, তাহলে তো সাক্কুকে আপনি মানে কোনোভাবেই হারতেন না, টোটাল টোটাল ভোট দুজনের যদি থেকে দেখেন বেশি, আওয়ামী লীগের প্রার্থী দুজনের ভোট আওয়ামী লীগের প্রার্থী থেকে অনেক বেশি। হ্যাঁ, উনি 300 কত ভোটে জানি জিতলেন না, 73 সামথিং, 346 আর ওই ভদ্রলোক কিন্তু বিএনপির যে স্বেচ্ছাসেবক লীগের যিনি বহিষ্কৃত, তিনি কিন্তু 25,000-এর বেশি ভোট পেয়েছেন। 27,000-এর মতো। মানে তার মানে এই নির্বাচনটা কিন্তু একটা অসম্ভব সুন্দর নির্বাচন হয়েছে। আর বাহারের ইস্যু দিয়ে যদি আমার সহ আলোচক নির্বাচন কমিশনকে ঠুটু জগন্নাথ বলে ফেললেন, এটা খুব মানে আমি মানে অবাক হলাম। কারণ বাহার সাহেব যে হাইকোর্টে গেছে এটা উনি জানেন না। এক বাহারের ইস্যুতে এত সুন্দর একটা নির্বাচনের পরেও নির্বাচন কমিশন না, কোট কিন্তু আনকোট ঠুটো জগন্নাথ হয়ে গেল। আমি শেষ করি, আচ্ছা, ঠুটো জগন্নাথ যদি বলতে, তাহলে তো আমার এই বিষয় নিয়ে আমি আর আলোচনার কোনো মানে প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। কারণ বলেন আপনি সাক্ষ্য, আমি বলছি নির্বাচন ঘোষণার পর থেকে রেজাল্ট দেওয়া এবং তার পরবর্তী দিন কয়েকদিন পর্যন্ত সব কিছু নিয়েই একটি নির্বাচন। শুধুমাত্র প্রচারণা ভালো হলো, নির্বাচনে ভোট গ্রহণ হলো, কিন্তু নির্বাচনের রেজাল্ট ঘোষণা নিয়ে এক ধরনের প্রশ্ন মানে তৈরি হলো, তাহলে কিন্তু আমরা একটি নির্বাচনকে সুন্দর নির্বাচন বলতে কিন্তু এই পারি না। প্রশ্নটাও কিন্তু যে ভ্যালিড তা না, কারণ যারা প্রতিদ্বন্দ্বী তারা কিন্তু এই প্রশ্নটা নিয়ে কিছু করে। ওই সময়ের একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়েছে, তারপরে কিন্তু না। এবং সাক্ষ্য সাহেব যেটা বলেছেন ট্রাইব্যুনালে যাবে, কোনো কিছুতে কিন্তু হয়নি। কারণ ট্রাইব্যুনালে যাওয়ার জন্য তার গেজেট হতে হবে। শুনেন, আমি শেষ করি। সময় আছে এখন পর্যন্ত এটা প্রমাণিত, যদি বিএনপির মানে বিএনপি অফিসিয়ালি না বাট আনঅফিসিয়ালি যদি একজন প্রার্থী থাকতো, ওখানে আওয়ামী লীগ প্রার্থীর কোনো মানে কি বলবো আমি মানে মানে অনেক ভোটে হারতেন, তাই এই না? সিটটা তো আসলে বেসিক্যালি বিএনপি হ্যাঁ, সিট, কিন্তু যেহেতু ওই যে এটা তো বোঝাই যাচ্ছে কেন হেরেছে, এটা নিয়ে তো রকেট সায়েন্স না, তাই না? না, কিন্তু নির্বাচন ধরে নিয়ে আমরা নির্বাচন একটি ভালো নির্বাচন দেখলাম। যে কথাটা নিয়ে আসছে যে একজন এমপির কথা মানে নির্বাচন কমিশন একজন এমপিকে তাদের কথা শোনাতে পারলো না, যে একজন এমপি এবং কথা বাহার সাহেব কিন্তু ওই চিঠির পর আর প্রকাশ্যে বেরোনি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সে তো আদালতে গেছে, কাজে আদালতের ডিলেটার জন্য তো আর তা না, কাজে এটার জন্য আপনি নির্বাচন কমিশনকে ঠুটো জগন্নাথ বলে, এটা বোধহয় আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত, এই ঠুটো জগন্নাথ শব্দটি এই নির্বাচনে, কুমিল্লা নির্বাচনে নির্বাচন কমিশনকে ঠুটো জগন্নাথ বলার মতো কোনো পরিস্থিতি হয়েছে বলে কেউ মনে করে না। কেউ তো ভিন্নমত থাকতেই পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই নির্বাচন কমিশনের প্রবলেমটা কি জানেন, মানে প্রথম দিকে কিন্তু বেশ মিডিয়াতে আসার জন্য খুব আগ্রহী মনে হচ্ছে আমার কাছে, এই যে অতি কথন বা অতি অ্যাকশন, এখন আর অতি কথন না। না এটা তাদের উচিত ছিল তাদের যে কি কাজ এটা ঠিক মতো জেনে নাও। যেমন এই মিটিংগুলি কিন্তু অনেকের সঙ্গে, এই মিটিংগুলি কিন্তু একটা এফেক্ট আছে। এই যে কালকে যে 14 জন রাষ্ট্রদূত গেলেন, এর আগে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বসেছেন, সম্পাদকদের সঙ্গে বসেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসছেন, ইভেন প্রাক্তন সিএসিদের সঙ্গে বসছেন। ওই এক মহল্লায় একটা খুব ভদ্রলোক ছিল, ওনার নাম ধরেন হাসান, আর একটা খুব বেয়াদব লোক ছিল, ওনার নাম ধরেন কামাল। তো হাসানকে একজন এসে জিজ্ঞেস করছে, ভাই আপনি যে এত ভদ্রতা শিখলেন কোত্থেকে? কই ভাই কামাল যা করে আমি ওগুলি করিনি, এতেই আমি ভদ্র হয়ে গেছি। কাজে এই জন্য বললাম, আগের সিসি যা করছে, এই নতুন সিসি যদি তা না করে, তাহলে কিন্তু উনি অনেক বেশি এগিয়ে থাকবেন। আমি মানে এটা মানে আমি তো তার অ্যাডভাইস দেওয়ার কিছু না, কিন্তু আমি মনে করি অতীত থেকে যদি শিক্ষা নেন উনি, তাহলে কিন্তু অনেক বিতর্ক নিয়ে এড়াতে পারবেন। এবং এই ভদ্রলোক কিন্তু মানে আগে আপনি যদি তুলনা করেন ক্যারিয়ার বা ইত্যাদি দিক দিয়ে, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কিন্তু তার মানে ইমিডিয়েট পাস্ট যিনি ছিলেন তার থেকে কিন্তু মানে অনেক পজিটিভ মনে হচ্ছে। অবশ্যই রেজাল্ট পাওয়া যাবে, তার একটা বড় নির্বাচন আসলে নিশ্চয়ই বলা যাবে। তা আশাবাদ ব্যক্ত করতে তো কোনো দোষ নেই। নিশ্চয়ই আমরা আশাবাদী। জানাবি মেয়াজি শুনি আপনি। দেখেন এখন ওই কুমিল্লা আপনাদের এখানেও আলোচনা করছি, আমরা তবে আগে করছি, সুতরাং পুরনো ইস্যু না নিয়ে কারেন্ট ইস্যু। তবে সংক্ষেপে আমি একটা কথা বলি যে ইলেকশন কমিশনকে বোঝা উচিত ছিল যে এটা একটা কেস আছে, মামলা আছে, তাহলে তারা কতটুকু করতে পারবে কি পারবে না। দ্বিতীয়ত চিঠি দিচ্ছে, তা বাস্তবায়ন করতে পারে নাই। স্বাভাবিকভাবেই জনমনে এবং বিরোধী দলকে গাছে হাতিয়ার তুলে দেওয়া হয়েছে, তাহলে একজন এমপিকে যদি ট্যাকেল করতে না পারে, তাহলে 350কে কিভাবে করবে মন্ত্রী সহ? তার মানে জাতীয় নির্বাচন এদের পক্ষে করা সম্ভব নয়। এটা ভ্যালিড কোশ্চেন এবং এটা যৌক্তিক। দ্বিতীয় আসেন, দেখেন যে আমাদের দেশে ধরেন এটা ঠিক যে ধরেন
কাজল ভাইয়া বললো মোদি ইলেকশন হিলারি ইলেকশনের সময়ে হয়তো এক পক্ষ স্বতঃস্ফূর্ত হয়, তাই না? আবার কিন্তু ইলেকশনটা আমাদের পরিণতিটা খেয়াল করতে হবে। 5ই জানুয়ারি নির্বাচনে একদিকে যেমন বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ না করা ভুল ছিল, প্রধানমন্ত্রী যে অফারগুলো দিছিল তা যদি বৈঠকে বসে আলোচনা করে একটা জায়গায় সমাধান আসতো, বিরোধী দল বিএনপি বিশেষ করে ক্ষমতায় না গেলেও মেজর বিরোধী দল থাকতো এবং দেশের রাজনীতি আগের জায়গায় থাকতো, অর্থাৎ 2014 সালের আগের জায়গায় থাকতো, অর্থাৎ গণতান্ত্রিক নির্বাচনটা একটা মানে গ্রহণযোগ্য নির্বাচন করার মতো একটা উপযোগী পরিবেশ থাকতো। দ্বিতীয়ত হলো আরেকটা সবচাইতে বড় সেটব্যাক, যে পাশের দেশের সেক্রেটারি সুজাতা সিং এসে সব পলিটিক্স আমাদের নষ্ট করে দিল। এই দুটো ঘটনা ঘটেছে, সুতরাং একটি ঘটনা না। সুতরাং মোদি দেখলেও স্বাভাবিকভাবে মোদি দেখলে হিলারি দেখলে সন্তুষ্ট হয়। দ্বিতীয়টা হচ্ছে সারা পৃথিবীতে এখন রাজনীতি হলো অর্থনৈতিক যুদ্ধ বলবো, কারণ এক্সপ্লয়েট করা। এখন যদি কোনো দেশে আর্মি শাসনও আসে, এটাকেও আপনার অন্য দেশ অভিনন্দন করে, কারণ তার এক্সপ্লয়টেশনের দ্বার উন্মুক্ত রাখে। সুতরাং আমাদের দেশে যে প্রশ্নবিদ্ধ গণতন্ত্রের কথা বলা হয় যে নির্বাচন, এটা কোনো দেশ বলবে না, কারণ আমার সাথে তো এক্সপ্লয়েট করার সম্পর্কটা রাখতে হবে, কেউ বলবে না। কিন্তু যেসব অর্গানাইজেশনগুলি এটার জরিপ করে বা এটার উপরে কাজ করে, তারা কিন্তু সব বলছে। কেউ আজ পর্যন্ত বলে নাই যে আমাদের দেশে সেই আমরা স্বাধীনতা যুদ্ধে যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, জীবন দিয়েছি, সেই জায়গায় আমরা নাই, আমরা অনেক দূরে চলে গেছি। দ্বিতীয়ত আসেন ধরেন এখন ধরেন নিরপেক্ষ নির্বাচন, এটা হলো জনগণের কাছে প্রমাণের জন্য সরকারি দলও চায়, বিরোধী দলও চায়। নির্বাচন তো করতে হবে, নিরপেক্ষ নির্বাচন করতে চায়। এখন ধরেন বিরোধী দলও চায়, কিন্তু বিরোধী দল যেটা বলতেছে, বিশেষ করে আমি বলি বিএনপির মহাসচিব পরিষ্কারভাবে বলেছেন যে ইলেকশন কমিশন ইভিএম ওগুলো বাদ দেন, নির্বাচনকালী নিরপেক্ষ সরকার ছাড়া কোনো আপোষ নাই, কোনো কিছুতে আমরা যাব না। কিন্তু আওয়ামী লীগ তো বলছে সংবিধানের বাইরে এক চুলো তারা যাবে না। এক চুলো আইনমন্ত্রী পার্লামেন্টে বলছে এক চুলো যাবে না, কিন্তু সবাই সবাই যখন দেখবেন সিচুয়েশন জায়গা মতো যাবে, সবাই দেখবেন এই আগের কথা কেউ থাকবে না। কারণ বিরোধী দল, সরকারি দল যারা, আমি প্রায় জায়গায় বলি এরশাদের আন্দোলন পতনের আগে 3 দলের রূপরেখা করছিল, সেখানে কিন্তু সব ওয়াদা করছিল লিখিতভাবে এবং এটা ঘোষণা করছিল, একটি দলও সেখানে নেই। জনগণের কাছে ওয়াদা দিয়ে কেউ নেই, কেমনে নির্বাচন হবে, কেমনে একটা রাজনৈতিক নেতা আর এক নেতার সাথে ব্যবহার সব ছিল, কিন্তু একজন ওখানে নাই। সুতরাং আমাদের রাজনৈতিক দলরা এখন যেটা করতেছে, এটা মেঠো বক্তৃতা, এটা জনগণকে উইন করার জন্য এইসব বলতেছে, এক একজন এক একটা বলতেছে। কিন্তু যদি একটা নিরপেক্ষ নির্বাচনের পরিস্থিতি তৈরি হয় এবং সরকারও যদি নির্বাচন, ধরেন এমনটি সিচুয়েশন হয় নিরপেক্ষ নির্বাচন দেওয়া ছাড়া বা এটার পৃষ্ঠপোষকতা করা ছাড়া সম্ভব না, তাহলে দেখবেন ঘুরিয়ে কথা বলতেছে। বিরোধী দলও কিছু ছাড় দিবে, হয়তো হবে, কিন্তু আমার কেন যেন মনে হয় সারা বিশ্ব এবার চাচ্ছে যে নিরপেক্ষ নির্বাচন হোক এবং আমাদের দেশের সকল বিরোধী দল এক একটা সবাই নিরপেক্ষ নির্বাচন। এবারে আমার মনে হয় না 14 সাল এবং 2014 এবং 2018 মতো নির্বাচন হবে, আর এবার আবার সুজাতা সিং ঢাকা শহরে আসতে পারে। আমি সেই সিচুয়েশন। আমি একটা লাইন বলি, 18 নির্বাচনটা যে বলি, ঠিক আছে, বিএনপি কি ওই নির্বাচনটা করেছে? আবার করেছে মানে কি ফর্মে করলো? কামাল হোসেন কিছু ঝালমুড়ির মতো বানায় করলো, কিন্তু ওয়ার দে সিরিয়াস? নাম্বার 1। নাম্বার 2, আপনার 8 জন এমপি পাস করলো, 7 জনরে আপনার পার্লামেন্টে দিতে দিলেন, দলের মহাসচিবরাই দিলেন না। এই ডিসিশনটাই বা কি? মানে একটা পার্টির তো কিছু জিনিস থাকে, তাই না? যাই হোক, এটাই খালি আপনার 7 জন এমপিকে যাইতে দিলেন, মহাসচিব পাস করলো, তারা যেতে দিলেন না। এটা কেমন ফানি মনে হয় না ব্যাপারটা? এটার সাথে নির্বাচনের বিএনপি ওয়াজ নট সিরিয়াস অ্যাবাউট দ্য ইলেকশন। এটা এক জায়গায় 3 জন 4 জন নমিনেশন দিছে, টাকা গেল গুলশানে, হামলা কেন লন্ডনে, এরকম কথাবার্তা শুনছি না আমরা। এবং আপনি যদি বিএনপির ওই নির্বাচন সিনসিয়ারলি দেখেন, কত পার্সেন্ট এক এক জায়গায় 2 জন 3 জনের নমিনেশন। হোয়াট আই মিন, নিজের জোরে নির্বাচনটা করতে হয়। যে ঝালমুড়ি মার্কেট যে নির্বাচন করলে এরকমই হবে। কারণ আমার স্পষ্ট মনে আছে কামাল হোসেন সাহেবের কথা, রাত থেকে পাহারা দেবো হ্যান ত্যান, গেছে কেউ? কাজে নিজের জোরেই করতে হবে। যাই হোক, নির্বাচনটা ভালো হোক, এটা সবাই চায়। আমি তো বললাম প্রধানমন্ত্রী ওয়ার্কিং পার্টির মিটিংয়েও কিন্তু এই আভাসটা দিয়েছে। জি, ডক্টর মাহবুব
শুনতে চাই আপনার কাছে, আপনি কি মনে করেন আগামী নির্বাচন কেমন হচ্ছে? 18-14-র মতো নির্বাচন হবে কিনা? আর যদি বোধোদয় হয় রাজনৈতিক দলগুলোর ভিতরে, তাহলে অবশ্যই একটা ফ্রেশ সুন্দর মানে নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হবে, এটা আমি বিশ্বাস করি। আমরা এটা চাই, তাই না? কিন্তু আমি চাই বা জনগণ চাইলেই সেটা আমাদের রাজনৈতিক দলগুলো করবেন, এটার কোনো নিশ্চয়তা নাই। আজিজ ভাই বললেন বা উনিও বললেন যে আমরা তো সবসময় যেসব ওয়াদা দিই সেগুলো করি না, কার্যকর করি না, তাই না? লিখিতভাবে আমরা অনেক কিছুই করি, কিন্তু তার ইমপ্লিমেন্টেশন হয় না। হয় না কেন? কারণ আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ওই আত্মবিশ্বাস এবং অপরকে বিশ্বাস করার মতো যে রাজনৈতিক মানে সংস্কৃতি, সেটা আমাদের নেই। আমরা ভেতরে ভেতরে কিন্তু মানে অসৎ লোক, চৈতন্যগতভাবে আমরা অসৎ। আমরা ওই টাকা খেলেই শুধু অসততা হয় না। আপনি যদি আপনার ওয়াদা না রাখেন তাহলেও কিন্তু সেটা অসততা। কাকে ওয়াদা দিচ্ছেন? জনগণকে। এই জনগণ যারা আপনাকে খাওয়াচ্ছে পরাচ্ছে, এই জনগণ যারা এই দেশের মানুষ, এই দেশের উৎপাদক, এই দেশের একমাত্র শক্তিশালী এবং মালিক, তাদেরকে আমরা কথা দিই এবং কথা রাখি না। এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি তো আমাদের অনেক দিন যাবতই চলে আসছে। হ্যাঁ, বহু কাল ধরে চলছে। এই সংস্কৃতির মধ্যে থেকেই তো আমাদের এগিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনে বাধাটা কোথায়? আচ্ছা, আমরা এই সংস্কৃতির ভিতর থেকে বেরিয়ে আসব, এটাই আমাদের লক্ষ্য। আমরা তো বিরোধিতার জন্য বিরোধিতা করব না, আমরা সতের জন্যে, ভালোর জন্যে, সত্যের জন্য লড়াই করব, তাই না? এই যে আজকে মানে বিএনপি বলছে যে সে নিরপেক্ষ সরকার না হলে নির্বাচনে যাবে না, কেন মানে এই কথাটা বলছে? তো সেটার তো তারা বলছে যে তাদের সময়ে তারা অতীতে যে দুটো নির্বাচন করেছে সেই দুটো নির্বাচনের উদাহরণ তারা দিচ্ছে। তারা এও বলছে যে তারা ক্ষমতা থাকাকালীন সময়ে, বিএনপি ক্ষমতা থাকাকালীন সময়েও মাগুরার ইলেকশন হয়েছে। সুতরাং সেটার যৌক্তিকতা প্রমাণ করে যে নিরপেক্ষ সরকারের ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। সমস্ত সূচনাটা ওইখানে তো। নির্বাচন ভণ্ডুল হওয়ার মূল উৎস হলো মাগুরা নির্বাচন, সেখান থেকেই শুরু হয়েছে। তো পরবর্তী পর্যায়ে তো আমরা সেগুলোরই দেখেছি, একটার পর একটা প্রতিফলন দেখেছি, এবং আমরা মানসিকভাবে সেইভাবেই এগোচ্ছি। এই যে পর্যন্ত আমরা নিজেদেরকে সুস্থ, নিজেদের বলছেন কাকে? আমি তো ভালো আছি। না না, আপনি ঠিক আছেন কিনা? আমরা নিজেরা, আমি বলতে রূপক করতে আমি বলছি। শুধু রাজনীতিক না, এই সমাজের শিক্ষিত সমাজের প্রত্যেকটা মানুষ যদি নিজেকে উপলব্ধির ভেতরে না আনতে পারে, তাহলে আমাদের রাজনীতিও সুস্থ এবং স্বাভাবিক হবে না। কারণ আমরাই এদেরকে সহযোগিতা দিই, তাই না? এখন আমরা যদি বলি যে না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যা চাচ্ছেন তাকে আমরা ইমপ্লিমেন্টেশন করব, সেটাই প্রয়োগ করব, সেটাই আমরাই করব, কিন্তু আমরা সেটা করতে রাজি না। আমরা ভাবি বিরোধী দলীয় রাজনীতিতে যেটা চান, আমার মনে হয় আমি একটু বিরতি নেই। জি, শেষ করেন। বিরোধী দলীয় রাজনীতিকে যা চান আমরা সেটা করব, তাহলে তো আমরা মিনিমাইজ করতে পারি। উভয় পক্ষে বসে এটা কাজ করতে। রাজনীতিবিদরা কিন্তু একটা শিল বানিয়ে নিয়েছে যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, এক নম্বর। আর ওই জোয়াদা কিয়া হয় নিভা না পারেগা, ওটা গানে হয়, রাজনীতিতে হয় না। জনাব এম এ আজিজ, আপনার কাছ থেকে যাই। আমরা আলোচনার শুরুতে বলছিলাম যে করোনা পরিস্থিতি আবার বাড়ছে। গত 24 ঘন্টায় 12 জনের মৃত্যু হয়েছে, এবং গত বেশ কিছুদিন একেবারে করোনার ঊর্ধ্বগতির পরে এটি একটি মৃত্যুর সংখ্যা কিন্তু খুবই এটা খুবই উদ্বেগজনক। আচ্ছা, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো, সামনে আমাদের দুটো উৎসব আছে আমি মনে করি। একটি হলো কোরবানির বাজার, আরেকটি হলো ঈদ যাত্রা। এই দুটোতেও করোনার ছড়িয়ে পড়ার এক ধরনের আশঙ্কা থাকে যদি না আমরা স্বাস্থ্যবিধি মানি। শুনতে চাই আপনার কাছ থেকে। না, বিষয়টা হচ্ছে, ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নর্মাল স্ট্যান্ডিং বলাই আছে যে 5%-এর উপরে যদি সংক্রমণ হয় তাহলে সেটাই অ্যালার্মিং,
তাই না? আমরা তো এখন প্রায় 16-র কাছাকাছি, 16.5 তাহলে তো আমরা একদম অ্যালার্মিং, মানে কি 3 গুণ অনেক খারাপ অবস্থা। আর আজকে 12 জন মারা গেছে, কিছুদিন নীল গেছে 12 জন পর্যন্ত উঠেছে, সুতরাং এটা তো অ্যালার্মিং। তবে আমরা হচ্ছে কি আগের যে ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভে আমরা দেখছি যে আমাদের যে আগের যে সনাতনী ওই লকডাউন করা, এই করা, সেই করা, এগুলো তো আমরা পারি না। ঘনবসতির দেশ, তারপরে আমাদের একটা আইন অমান্য করার টেন্ডেন্সি আছে। 68% লোক কর্মজীবী, তাদের কাজ না করলে ভাত পায় না, খেতে পারে না। প্রায় এখন তো ওই করোনাই আমাদের প্রায় 30% লোক হতদরিদ্র করে ফেলছে। তাদেরকে ঘরে আপনি বেঁধে রাখবেন কি করে, খাওয়া না দিলে? সুতরাং আমাদের বোধহয় এখন খুবই জোরে সোরে আমাদের স্বাস্থ্যবিধি, যেমন মাস্ক পরা বা যেসব ছিল সামাজিক দূরত্ব যতটুকু সম্ভব মেনটেন করা। বাসগুলোতে কিন্তু আগের মতো সিট সিস্টেমে চলে আসা, এই স্ট্যান্ডিং যেভাবে নেয়, আমার মনে হয় এগুলোতে চলে আসা। তো স্বাস্থ্যবিধিটা অনুসরণ করা মূল কথা। তারপরে আপনি বলছেন স্বাস্থ্যবিধি, কিন্তু এই যে স্বাস্থ্যবিধি মানতে গিয়ে যে আমাদের কিছু বাস্তব যে লিমিটেশনগুলো আছে, যেটা আপনি উল্লেখ করেছেন, তো সেগুলো ওভারকাম করবো কিভাবে? না, বিষয়টা হলো স্বাস্থ্যবিধি যদি আপনি মেনটেন করেন, তাহলে তো আপনি সেটা মেনটেন করে আপনি যতটুকু লিমিটের হয়তো একটু কমবে, বাট আপনার রুজি রোজগার কিন্তু বাধাগ্রস্ত হবে না, আপনি কাজে থাকবেন। আমার কথা হলো আমরা তো সবাইকে 30% লোককে খেতে দিতে পারছে না গভর্নমেন্ট, বা আমরাও পারছি না, অ্যাফোর্ড করতে পারছি না। সুতরাং আমাদের তাদেরকেও কাজ করবে, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে। আমাদের মনোযোগত একটা বিষয় যে করোনা আমরা ওইভাবে সিরিয়াসলি নিচ্ছি না, এটা হচ্ছে একটা প্রথম। 2 নম্বর হচ্ছে এই যে নতুন যে ভ্যারিয়েন্টটা, এটা সম্পর্কে বলা হচ্ছে যে এটা সংক্রমণ করবে, কিন্তু ডেথ রেটটা খুব কম। এটাও কিন্তু মানুষের মধ্যে একটা লোকজন তো মারা যাবে কম, এই ধারণাগুলি, কিছু ধারণা কিন্তু মানুষ নিজের থেকে করে নেয়, এবং এটা প্রচারও হচ্ছে জাতীয় বা আন্তর্জাতিকভাবে যে এই ভ্যারিয়েন্টটায় ইনফেকশন রেটটা যতই হাই হোক, মানে মৃত্যুর রেটটা অনেক কম। আসলেতে আপনি দেখেন এইগুলি কিন্তু আমরা কঠিন করোনার সময় আমরা অনেক কিছু পাত্তা দিইনি, না বলছি, কিন্তু কঠিন করোনার সময় পাত্তা দিইনি, কাজে আমরাও আমরা খুব লাইটলি নিচ্ছি। আপনি দেখেন মন্ত্রিপরিষদ বিভাগ কিন্তু বেশ কিছুদিন আগে 6 দফা একটা নির্দেশনা জারি করেছে। তারা কিন্তু নির্দেশনা জারি করেই খালাস। এই নির্দেশনাটা বাস্তবায়িত হচ্ছে কিনা এটা কিন্তু কেউ দেখছে না। আপনি দেখেন, আপনি গরুর হাটের কথা বাদ দেন, গরুর হাট তো পরে, বাসগুলিতে দেখেন যেটা আসবে বললো, বাজারগুলিতে আপনার ঘর থেকে বেরোলে কারণ বাজার, আমার তো মনে হয় এখন 20% লোকও মাস্ক পরে না, 20% লোকও না। আগে যেমন আমরা পকেটে সবার স্যানিটাইজার থাকতো, মাস্ক থাকতো, এখন তো এই বিষয়গুলি নেই, তাই না? মানে মানুষ কিন্তু এক ধরনের গত 2 বছর করোনার সাথে থাকতে এখন বিরক্ত হয়ে গেছে। কিন্তু এটা আবার ফিরিয়ে আনতে হবে, নাহলে কিন্তু রেটটা, এই ইনফেকশনটা কিন্তু যদি বাড়ে, ইনফেকশন যত বাড়বে মৃত্যুর হার, মর্টালিটি রেটটা, মানে মৃত্যুর হারও বাড়বে, এটা হলো নিয়ম। আর সামনে গরুর হাট, আপনি দেখেন কঠিন করোনার সময় কিন্তু আমরা কোরবানি ঈদ করেছি, তখনই কি আমরা হাটে কিছু এত আইন শৃঙ্খলা বাহিনী, হাট কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবক, তারপরেও কিন্তু আমরা পারিনি, না পারছি ঈদে ঘরমুখী মানুষকে কন্ট্রোল করতে, না পারছি হাটগুলিকে কন্ট্রোল করতে। এটা হচ্ছে বাস্তবতা। কাজে এবার এখনকার সিচুয়েশনে এটা তো আমি খুব শঙ্কিত। গতবার যা মানা করা গিয়েছিল বা মানা হয়েছিল, এবার তার 50 ভাগ করা যায় কিনা আমি খুব শঙ্কিত, এবং এটা নিয়ে, এবং এটার এফেক্টটা তো পড়বে আরো পরে। এই ব্যাপারটা আমাদের একটু সিরিয়াসলি ভাবতে হবে। ডক্টর মাহবুব, শুনতে চাই, করোনার সামনে গরুর হাট, ঈদ যাত্রা, তো আপনি গরুর হাট তার বাদ দিতে পারবেন না, কিন্তু অলরেডি বসে গেছে, কিন্তু যদি আমরা একটু ডিজিটালের দিকে যেতে পারতাম কিনা? না, ডিজিটাল তো আপনার ধরেন নগরে মহানগরে এটা চলবে, কিন্তু আপনার গ্রামে কি করবেন? এখনো অভ্যস্ত হয়নি, তাই না? ঢাকায় বসে গেছে, না, ওইটা আমরা করতে পারি না। আমাদের যেটা দরকার, যেটা করা উচিত, এটা তো বেসিক্যালি ধরেন আমরা শিক্ষিত লোক, আমরাই তো করি না। আমরা মাস্ক পরি না, তার মানে আপনি সাধারণ মানুষকে কি মানে দোষ দেবেন? আমরা তো দায়ী। আগে আমরা কি বলে অর্ডার দিই, আমরা সেটা ভাঙি। আমাদের ওই যে কথাটা বললেন যে সরকার বলেছে 6টা বিষয়ে কথা বলেছে, কিন্তু সেটা কোনো প্রায়োগিক কোনো চেহারা আমরা দেখি না। অবশ্যই
প্রত্যেকটা মানুষকে যারা নগরে মহানগরে চলাচল করেন, চাকরিজীবী হোক, কর্মজীবী হোক, মানে দোকানদার হোক, রিক্সাজীবী হোক, যেটাই হোক, প্রত্যেককেই মাস্ক পরতে হবে। এটা হলো একটা সাধারণই। আর এটা যদি প্রয়োগ করতে হয় সেটা কারা করতে পারে? যারা সড়ক নিয়ন্ত্রণ করেন, যেমন ট্রাফিকরা করতে পারে, যেটা পুলিশ করতে পারে যেহেতু তাদের ডিউটি আছে মানে সড়কে। এটা করতে পারে হলো আরো মানুষ সচেতন না, মানুষ। সেটি আছে, কিন্তু যেমন মানুষের মধ্যেই আপনার তো এখন অফিসে যদি শেষ- আমি মাস্ক ছাড়া ঢুকতে চাই তাহলে আমাকে ঢুকতে দেবেন না, সোজা হিসাব। না, আমার সেটি তো লেখা আছে, আছে। সেটি কিন্তু No service. মানে অফিসিয়ালি সেই আদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এবং আমরা বিভিন্ন ব্যাংক, বীমা, সরকারি প্রতিষ্ঠানে গেলে কিন্তু আমরা ওই নোটিশটা দেখতে পাই, দেখতে পাচ্ছি, কিন্তু কিন্তু- আমরাই তো সেটা মানছি না। সেই কথাটাই আমি বলছি যে ব্যাংকে গুলো গেলে দেখা গেল যে 5 জন পড়ে আছে আর 500 জন মানে খালি মুখে। এটা তো হতে পারে না, কারণ আমরা তো শিক্ষিত শ্রেণী, আমরা তো এটার দায় নিতে হবে আমাদের, তাই না? আরেকটু- এখন এটাকে জি। কিভাবে করবেন, কিভাবে এটা করবেন? সরকারকে দোষ দেওয়া যাবে না, কারণ দায়িত্বটা আমাদের, তাই না? সরকারের তরফ থেকে তো কিছু উদ্যোগ নিতে হবে। হ্যাঁ, উদ্যোগ তো সেই নিয়েছে। উদ্যোগ তো কই? সেই না, না, উদ্যোগ তো সেই একটি না, ঘোষণা উদ্যোগ দিয়ে তো নিয়েছে। শেষ করে দিচ্ছে। আসি আবার আপনার কাছে, আমার ছোট্ট আরেকটু বিষয় আছে, আমি একটু শুনতে চাই। সেটা হচ্ছে ঈদের আগে এবং পরে এই 7 দিন মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে। আপনি জানেন যে পদ্মা সেতু উদ্বোধনের পরের দিন অর্থাৎ 26শে জুন মোটরসাইকেল নিয়ে সেতুর উপরে 2 জন মৃত্যুর ঘটনা কেন্দ্র করে পদ্মা সেতুতে এই মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তীতে এখন আমরা যেটা দেখলাম, গতকালকে সেই সড়ক মন্ত্রণালয় থেকে একটা মিটিং ছিল, সেই মিটিংয়ের পরেই সিদ্ধান্ত যায়। এই নিয়ে কিন্তু এক ধরনের প্রতিক্রিয়া আছে। রাইড শেয়ারও নিষিদ্ধ করা হয়েছে এই 7 দিন। না দেখেন, এটা তো এখন সমস্যা হয়ে গেছে, কারণ সারা দেশে যে পরিমাণ মোটরসাইকেল, মানে এটা একটা মহামারীর মতো দান হয়ে গেছে। দ্বিতীয়ত ঈদের সময়ে মোটরসাইকেল জিগজাগ রাস্তা দিয়ে দ্রুত চলে যেতে পারে, যার ফলে মোটরসাইকেল নিয়ে চলে যায়। কিন্তু আমিও তো ছোটোবেলায় মোটরসাইকেল চালিয়েছি, আমি দেখছি যে তখন মোটরসাইকেলে যখন ওঠে বয়সে, ইয়াং বয়সে, তখন সে মৃত্যুর ভয় করে না, সে ভাবে যে সবার আগে যেতে হবে, গিয়েই সে মারা যায়। সুতরাং এবারে দেখেন গত মাসে যে আপনার গত মাসে সড়ক দুর্ঘটনায় 524 জন মারা গেছে, তার মধ্যে 38.43% হচ্ছে মোটরসাইকেল। রাইট, আপনি ঠিকই বলছেন। রোড সেফটি ফাউন্ডেশন 2021 হ্যাঁ, সালে মারা গেছে। 2074টি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে 2014 জন, যা দুর্ঘটনার মোট মৃত্যুর 35%। এখন আমার বক্তব্য হলো মোটরসাইকেল 3 প্রকার। একটা হলো রাইড শেয়ারিং, হ্যাঁ, আর একটা হলো আপনি একটা মোটরসাইকেল চলাফেরার জন্য কিনেছেন, সে গরিব হোক, গ্রামে হোক, যেই হোক। আর আরেকটা সিস্টেম পুলিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আন্তজেলা হইলে পুলিশের পারমিশন লাগবে, অর্থাৎ এখানে একটা বিনিময়ের ব্যাপার ঘটে যাবে। তা আমার বক্তব্য হচ্ছে যেটা হাইওয়েতে যে কোনো প্রকার মোটরযান নিষিদ্ধ হওয়া উচিত। মোটরসাইকেল একদম নিষিদ্ধ হওয়া উচিত হাইওয়েতে। আর বাকি যে প্রাইভেট মোটরসাইকেল, যেগুলো প্রাইভেট নিজস্ব, সেটা আপনার গ্রামগঞ্জে চলার জন্য, সহজভাবে চলার জন্য, সেটা আপনি বন্ধ করতে, লোকালি চলবে, সেটা আপনি বন্ধ করবেন কেন? এটা বন্ধ করেন। শুনেন, জনাব জাকের কাছে আমি জানি যে আপনি নিঃসন্দেহে মোটরসাইকেলের বিরুদ্ধে বলবেন, কিন্তু আমি একটু বলতে চাই যে আমরা কিন্তু দেখলাম যে মোটরসাইকেলের প্রচুর মানুষ যাতায়াত করে, আর ঈদ যাত্রায় যে পরিমাণ রাশ থাকে আমাদের সেই পরিমাণ গণপরিবহনও নাই। তো সব কিছু মিলিয়ে কি আমরা কি কোনো ছাড় দিয়ে এটা কি কোনো সুযোগ আছে? এই জন্য সুযোগ নেই। আপনি দেখেন, আপনি একটা মোটর বাইকে আইডিয়ালি 2 জন মানুষ ওঠার কথা। ঈদের সময় দেখা যায় বউ বাচ্চা নিয়ে যে যাচ্ছে, মানুষের মৃত্যুর ঝুঁকিটা কতটা বাড়ে। গত ঈদ উল ফিতরের চিত্র যদি দেখেন, বহু লোক মারা গেছে। সরকারের তো মানুষের এই নিরাপত্তাটা দেওয়ার একটা বিধান আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মোটরসাইকেলের কোনো স্পিড লিমিট কেউ মেনটেন করে না, বুঝছেন? এটাও একটা। আপনি যদি মোটরসাইকেল ছেড়ে দেন, সে পদ্মা সেতুতে মোটরসাইকেল, আমি নিশ্চিত কালকে যদি ছাড়েন, দেখবেন ঈদের সময় এমনভাবে মোটর বাইক রাস্তা ব্লক করে যাবে যে ফাস্ট মুভিং ভেহিকেলগুলি যেতেই পারবে না। কাজে আপনার তো অন্যের অসুবিধা ঘটিয়ে নিজে কিছু ব্যবস্থা, আপনি যদি ঢাকা শহরে যদি আপনি দেখেন রাইড যারা করে, আপনার গাড়ি যাচ্ছে মধ্যে দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, মানে দুর্ঘটনার জন্য মোটরসাইকেল খুবই একটা কি বলবো। কিন্তু তাই বলে তো মোটর বাইককে আপনি বন্ধ করতে পারবেন না। কিছু কিছু ক্ষেত্রে আপনি বৃহত্তর কল্যাণের সাথে, যেমন ঈদের সময় এমনি প্রচুর মানুষ যায়,
পদ্মা সেতুতে আপনি বন্ধ করে ঠিক আছে ফেরি দিয়ে না, চালান। পদ্মা সেতু যে কারণে বন্ধ করা হয়েছিল, সেতুর উপরে যদি স্পিড গান নাই, ক্যামেরা কিছু নাই, বসানো এখনো যত হয় নাই, এগুলি সেটি- যতই বলুক, হ্যাঁ। কিন্তু আপনি যদি সেতুতে ছাড়েন দেখবেন যে যেভাবে মোটর বাইক যাবে আর কেউ যেতেই পারবে না। হ্যাঁ, রাইড শেয়ারিং যারা করে তারা শহরের মধ্যে থাকবে। ঈদের সময় এমনি যানবাহনের চাপ থাকে, সেখানে এই মোটরসাইকেল দুর্ঘটনা যে কিভাবে বাড়বে চিন্তাও করতে পারবে না। আর একটা যেটা বলছে কোনটা প্রাইভেট মোটরসাইকেল কোনটা আপনার কোনটা ride sharing রাইড শেয়ারিং, motorcycle, সেটা তো সেটা তো চিহ্নিত এটা তো করা এমন খুব না যে কঠিন, জি। ট্যাক্সির মতো আপনি রাইড শেয়ারিং গুলির এক রং করে দিলেন, সেটা তো ভবিষ্যতে কি হবে জানি। তাহলে যদি রাইড শেয়ারিং আর পার্সোনাল মোটর বাইক আলাদা করতে চান, তাহলে তো বলতে হবে যে রাইড শেয়ারিং সব নাম্বার প্লেটের কালার বদলা যে কোনো ভাবে একটা কিছু করতে হবে, তো সেই পর্যায়ে তো এখন নাই। কাজে আমার মনে হয় যে এইবার এই সুযোগটা নাই। শেষের দিকে আছি ডক্টর মাহবুব। তবে আমি একটা কথাই বলছি যে প্রত্যেকটা হাইওয়েতে সার্ভিস রোড থাকা উচিত, স্লো যান মোটরসাইকেল মতো, ইত্যাদির আমাদের জন্য। এরিয়ার মতো। আর মোটরসাইকেলের জন্য এখন যে পরিমাণ মোটরসাইকেল, তার জন্য একটা আলাদা লেন, তবে লেনটা এমন হতে হবে যেন একটা আর একটাকে ওভারটেক না করতে পারে। আরেকটা কথা, মোটর বাইকের অধিকাংশ ওদিন একটা স্টাডিতে দেখেছি যে লাইসেন্স নেই। এই জিনিসটা এনশিওর করতে হবে। চালক যদি দক্ষ হয়, দুর্ঘটনার হার তো সঙ্গত কারণেই কম। ডক্টর মাহবুব শুনতে চাই। আমি মোটরসাইকেলের পক্ষে, হ্যাঁ, কিন্তু যারা নিয়ন্ত্রণ করবেন তাদের মানে নিয়ন্ত্রণের ভারটা নিজেদের হাতে তুলে নিতে হবে। যেমন কথাটা উঠে এসেছে পদ্মা সেতুর বিষয়ে। পদ্মা সেতুতে তারা হামলে পড়েছে, বেসিক্যালি ওই সেতু দেখার জন্য হামলে পড়েছে, সেলফি উঠিয়েছে এবং আত্মহত্যা করেছে। দুজন বেসিক্যালি আত্মহত্যা করেছে। আত্মহত্যা কি এমন মানে স্পিডে মারা হ্যাঁ, তো গেছে? সেটাই বলছি, স্পিড দিয়ে তারা আত্মহত্যা করেছে। এইটা কেন আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি? এক, কারণ আমরা জানি না যে এইরকম একটা সেতুতে নিয়ন্ত্রিত যানবাহনকে নিয়ন্ত্রণ করতে হয় নানাভাবে, স্পিড গান দিয়ে, তারপরে আপনার সিসিটিভি না, দিয়ে। সেটি লাগানোর কাজ চলতেছে, তখন তার আগে তো সম্পূর্ণ উদ্বোধন প্রক্রিয়া করাটাও ঠিক হয়নি, এটা আমি মনে করি। এক, দুই নম্বর, এখনও সময় আছে। আপনি খুবই যেটা আজিজ ভাই বললেন যে খুবই স্বল্প পরিসর দিয়ে Narrow, মানে narrow। ন্যারো রোড তৈরি মানে করে, একটা মোটরসাইকেল যেতে পারে। হ্যাঁ, একটার বেশি যাতে না যেতে পারে, কিন্তু ইজিলি যেতে পারবে এবং কোনো রকমই করবে না, তাহলে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলতে পারে। এবং তাই না, হাইওয়েগুলোতে অবশ্যই সেটা মেনটেন করতে হবে। যেমন হাইওয়েগুলোতে বড় না, কিন্তু vehicle- হাইওয়েতে সাধারণত আমরা যেটা দেখেছি, হাইওয়ে কিন্তু আলাদা লেন করার সুযোগ নেই, কারণ ওখানে অত্যন্ত স্পিডে গাড়ি চলে। আমার মনে হয় শেষ সময় আছি, আপনি শেষ না, করলে না, আমি আমি অনুষ্ঠান আমি শেষ করব। আপনাকে দু একটা উদাহরণ দিতে পারি যে জি। বহু দেশে এরকম আছে, মার্ক করা আছে যে কোন গাড়ি কোন লেনে চলবে। হ্যাঁ, সেটি মার্ক করা আছে, কিন্তু ডিভাইডার দিয়ে আলাদা করা না, নেই। না, তা করবে না, কিন্তু আমাদের যথেষ্ট। আমাদের সমস্যা হলো যে আমরা সেই মানতেই চাই না। যদি সিসিটিভি লাগান এবং গান লাগান, স্পিড গান লাগান এবং যদি ফাইন করেন, তাহলে দেখবেন আস্তে আস্তে এটা কমে আসবে এবং তারা তাদের গাড়িগুলোকে সেইভাবেই চালাবে। আমি এটা মনে করি। যাই হোক, মানে এটা আপাতত বাংলাদেশে হবে বলে মনে হয় না, তবে সূচনাটা করতে হবে, না হলে সূচনাটা নিশ্চয়ই করতে হবে, তা না হলে হবে না। কিন্তু ঈদ যাত্রার আমি মনে করি যে আপনাদের আজকের আলোচনা যেটি উঠে ঈদ এসেছে যাত্রা যে এটা খুব পজিটিভে বন্ধ করাটা। হ্যাঁ, ঈদ যাত্রায় অবশ্যই পজিটিভ, এটি আর একটা যৌক্তিক কিন্তু এত এবং লক্ষ কারণ ও লক্ষ মানুষকে সিদ্ধান্ত নিয়ে আছে। যাবেন কেন? জি, কিন্তু এটার পাশাপাশি এই এত মানুষগুলোকে যারা দেশে বাড়ি যাবেন ফিরবেন, তাদের কথাও নিশ্চয়ই ভাবতে হবে। আজকে আর আমাদের এক সময় মিনিট নাই। গাবতলীর আমি কালকে বলি, কালকে শোনেন, রিপোর্ট একবারে গাবতলীতে ভিড় নেই, ঢাকা কালকে শহর report। থেকে শহর থেকে এই ঈদে আপনার 1 কোটির উপরে লোকে যায় এবং আসে। আপনি একবারে সব লোক 2-3 দিনের ভিতরে যায়, আপনি যানবাহন দিবেন কোথায়? সেটাই, এটা তো না, না, ভাবতে না, হবে। বাস্তবতাও তো ভাবতে হবে। সেই লিমিটেশন কারণ আমি- আমাদের আছে। আমাদের গার্মেন্টস গুলোতে 50 লক্ষের অধিক শ্রমিক আছে যারা দেশের মানে তাদের তো গ্রামের ছুটি বাড়িতে দেয়- যায়, তাদের ছুটিটা হয় আমাদের বিকল্প না, না, একসাথে। বহুবার ট্রেন- বলা হয়েছে ধাপে ধাপে ছুটি দাও, ট্রেন তারা লং- যায় না। সেটা তো ট্রেন মানে না লং- কেউ হয় আর না। আসবে দুটো উৎসবের ধাপে জন্য ধাপে কি পারে না, না, 30,000 গাড়ি আমার আসবে? মনে হয় বিষয় আছে। আমরা এই অনুষ্ঠান শেষ করছি। ডক্টর মাহবুব, জনাব এম এ আজিজ এবং জনাব জাকারিয়া কাজল, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।